আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজ তোমাদের যে অনলাইন ক্লাসটা আছে এটা পদার্থবিজ্ঞানের অধ্যায় 12। এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এখানে 5টা সৃজনশীল প্রশ্ন দিয়েছি। এই 5টা সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তোমরা অবশ্যই খাতা নিবে। নেক্সট ক্লাসে যেভাবে পড়াই মূলত এভাবেই পড়াটা করবে। শুধু ভিডিওটা দেখবে এটা হবে না, পুরো অঙ্কটা তোমরা করবে। ক্লাসে যেভাবে ক্লাস করো ঠিক ওইভাবেই ক্লাসটা করবে। তাহলে খাতা কলম নাও। আর একটা কথা হলো, এটা যেহেতু অনলাইন ক্লাস, তোমাদের এখানে তোমাদের করতে হবে, অ্যাটেন্ডেন্স দিতে হবে তোমাদের ক্লাস টিচারের কাছে বা স্কুলে পাঠাতে হবে। এই জন্য তোমরা কমেন্ট বক্সে, তোমাদেরকে আমি লিখেও দিয়েছিলাম, কমেন্ট বক্সে তোমরা তোমাদের নাম আর রোলটা লিখে দিবে। শাখা তো আমরা মোটামুটি জানি, নাম এবং রোল অবশ্যই লিখে দিবে। যারা অংশগ্রহণ করেছো তারা নাম রোল লিখে দিবে, সেই অনুসারে প্রেজেন্ট দিবে যে কতজন উপস্থিত আছে। তাহলে এই কাজটা করে নাও। এখন শুরু করি। দেখো, খাতা কলম নাও। প্রথমে এই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে সেগুলো আগে জানি যে আসলে এই চ্যাপ্টারের সূত্রগুলো কী। খেয়াল করো, ট্রান্সফরমারের ক্ষেত্রে সূত্র এখানে খুব কম একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারে একটা ক্রিয়েটিভ কোয়েশন এবছর আশা করি তোমাদের ইনশাল্লাহ আসবে, যার কারণে এটা খুব ভালোভাবে পড়বে। যারা একটু দুর্বল আছো বা একটু পিছনে পড়ে আছো তারাও যদি এই চ্যাপ্টারটা পড়ো, অন্ততপক্ষে একটা ক্রিয়েটিভ কোয়েশন এখান থেকে আসবে। ট্রান্সফরমারের ক্ষেত্রে একটাই সূত্র, বিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি। লিখে নাও খাতাটায়। এখানে তো জানো বি হলো ভোল্টেজ, এন হলো ট্রান্সফরমারের পাক সংখ্যা, যেহেতু এটা ক্লাসে পড়িয়েছি মোটামুটি এই সম্পর্কে জানো। এন হলো পাক সংখ্যা, পাক মানে টার্ম, পাক সংখ্যা। আই হলো প্রবাহ মাত্রা। আর এখানে পি দ্বারা বোঝানো, কারণ একটা ট্রান্সফরমারের দুইটা অংশ থাকে, একটা মুখ্য অংশ, একটা গৌণ অংশ। মুখ্য অংশটাকে বলা হয় প্রাইমারি, বা যেই অংশের সাথে আমরা ইনপুট দেই বা তড়িৎ শক্তির উৎস যোগ থাকে, এসি উৎস যেটার সাথে যুক্ত হয় সেটা হলো মুখ্য বা প্রাইমারি। আর চিত্র দেয়া থাকলে বাম দিকের বা প্রথম অংশটা বলা হয় মুখ্য, দ্বিতীয় অংশটা গৌণ। তাহলে পি দ্বারা প্রাইমারি মুখ্য আর এস দ্বারা সেকেন্ডারি গৌণ। তাহলে এভাবে মনে রাখলেই হলো যে এখানে বি এন এস তিনটা সম্পর্কের ভিতরে মনে রাখবে আই এর সম্পর্কটা উল্টোটা। আই এর সাথে পি হোক বা এন হোক সম্পর্কটা উল্টোটা। দেখো, বিপি বাই বিএস এনপি বাই এনএস হবে, কিন্তু আইএস বাই আইপি উল্টো হবে। এরপরে হলো ট্রান্সফরমারের সূত্রটা হলো, ট্রান্সফরমার যেটা দুইটা অংশ বলেছি, একটা হলো মুখ্য অংশ, একটা হলো গৌণ অংশ। মুখ্য অংশের ক্ষমতা তো জানো, পি ইকুয়াল টু ভিআই, 11 নম্বর চ্যাপ্টারে পড়েছো। তাই সেখানে পি ইকুয়াল টু ভিআই, আর মুখ্য বোঝানোর জন্য সবার সাথে দেখো পি দিয়েছি। তাহলে পিপি ইকুয়াল টু ভিপি আইপি। একইভাবে গৌণকুণ্ডলীর ক্ষমতা তোমাকে বের করতে হবে। গৌণকুণ্ডলীর ক্ষমতা পি ইকুয়াল টু ভিআই, আর সেকেন্ডারি বোঝানোর জন্য আমরা সবার সাথে এস দিয়েছি। এরপরে ট্রান্সফরমার দুই রকমের হয়, একটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার, একটা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কোনগুলো? যেটা ভোল্টেজ আমাকে বৃদ্ধি করে দেয়, যেটা শিল্প কারখানায় ব্যবহার করে সাধারণত। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার যেখানে ভোল্টেজটা হ্রাস করে বা কমাই দেয়, যেটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করি। আর এটা দিয়ে ক্রিয়েটিভ কোয়েশন অনেক সময় হতে পারে যে উদ্দীপকের কোন ট্রান্সফরমারটা তুমি বাসা বাড়িতে ব্যবহার করবে। তাহলে যে ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর ভোল্টেজটা কম, বা স্টেপ ডাউন ট্রান্সফরমারগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করি, যেটা ভোল্টেজ কমিয়ে দেয়। আর স্টেপ আপ ট্রান্সফরমার যেটা ভোল্টেজটা বাড়িয়ে যায়, যেটা আমরা শিল্প কারখানায় ব্যবহার করি। এখন স্টেপ আপ ট্রান্সফরমারের তার শর্তটা কি? সে গৌণ অংশ বা সেকেন্ডারি অংশে ভোল্টেজ বাড়িয়ে দেবে। ভোল্টেজ বাড়ানোর শর্ত হলো সেকেন্ডারি কয়েলের বা গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা বেশি হবে। তার মানে স্টেপ আপ ট্রান্সফরমার মানে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ বেশি, পাক সংখ্যা বেশি, কিন্তু প্রবাহ মাত্রা কম, যেহেতু প্রবাহ মাত্রার সাথে বিপরীত সম্পর্ক। একইভাবে যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার বলা হয়, তার মানে ভোল্টেজ কমিয়ে দেবে, তার মানে সেখানে গৌণকুণ্ডলীর পাক সংখ্যাও কম, আর যেখানে ভোল্টেজ কম বা পাক সংখ্যা কম সেখানে প্রবাহ মাত্রা অবশ্যই বেশি। এটা দরকার কি তাহলে লেখার? আসলে তোমার বলা হবে যে মনে করো একটা স্টেপ আপ ট্রান্সফরমারের পাক সংখ্যা 20 ও 40। এখন 20 মুখ্য না গৌণ সেটা তুমি কিভাবে বুঝবে? যখন তোমাকে বলে দেবে স্টেপ আপ, তার মানে অবশ্যই গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বেশি, তখন বেশিটাকে তোমাকে এনএস ধরতে হবে, কমটাকে এনপি ধরতে হবে। এই জন্য এই শর্তটা তোমাকে জানতে হবে। এরপরে যে সূত্রটা হলো মোটর বা কোনো যন্ত্র চালানোর ক্ষমতা, বা একটা বলা হয় ট্রান্সফরমার দিয়ে যন্ত্রটাকে চালানো যাবে কিনা বা মোটরটাকে চালানো যাবে কিনা। শর্তটা হলো ওই ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর ক্ষমতাটা হতে হবে অবশ্যই যে যন্ত্রটা চালাবে তার সমান অথবা বেশি। অর্থাৎ আমাকে একটা যন্ত্র চালানো যাবে কি যাবে না, সেক্ষেত্রে কি করব? গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করব।
এবং মোটরের ক্ষমতা বের করব। যদি গৌণ কুণ্ডলীর ক্ষমতা বেশি অথবা সমান হয় তাহলে মোটরটা চালানো যাবে, কম হলে চালানো যাবে না। এরপরে হলো অনেক সময় তোমাকে বলে মুখ্য বা গৌণ কুণ্ডলীর রোধের মান নির্ণয় করো। তাহলে রোধের মান বের করার জন্য আলাদা আসলে সূত্র না, ওহমের সূত্র যেটা পড়েছো I=V/R, সেটাই এখানে কাজে লাগবে। I=V/R, সেখান থেকে আমরা বের করব। শুধু মুখ্য বলার জন্য আমরা P দিয়েছি আর গৌণ বলার জন্য আমরা কি S লিখেছি। তাহলে সূত্রগুলো লিখে নাও, ক্লাসে যেভাবে পড়ায় ঠিক সেভাবেই এখানে ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে আশা করি ক্লাসের পড়ার এখানে পড়ার খুব একটা ভিন্নতা হবে না। আর এখনও যারা কমেন্ট বক্সে তোমাদের নাম এবং রোল লিখুনি, অবশ্যই রোল এবং নামটা লিখে নাও আর পুরো ভিডিওটাই দেখো যাতে কিছুটা হলেও উপকৃত হয়। এখন খেয়াল করো, এই শর্তগুলো লিখে নাও। বসত বাড়িতে স্টেপ ডাউন এবং শিল্প কারখানায় স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়। এরপরে হলো এই হলো আমাদের সূত্রগুলো। এখন 1 নম্বর ক্রিয়েটিভ কোশ্চেনে আসি। 1 নম্বর ক্রিয়েটিভ কোশ্চেনটা এখন এখানে দেখো, অঙ্কটা খেয়াল করে দেখে অঙ্কটা খাতায় করবে, পরে সমাধান দেখাবো আমি, কিন্তু আগে তোমাদের এটা করতে হবে। একটা ট্রান্সফরমার দেয়া আছে, দেখো এটা একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের এই যে পাকগুলো দেখা গেল, এটা পাক সংখ্যা যেটা হলো 20 দেয়া আছে, আর এটা হলো গৌণ। তোমাদের বলেছিলাম চিত্র দেয়া থাকলে প্রথম অংশটা মুখ্য, দ্বিতীয় অংশটা গৌণ। তাহলে এটা হলো মুখ্য, এটা হলো কি গৌণ। এই মুখ্যের পাক সংখ্যা দেয়া আছে 20 এবং গৌণ অংশের পাক সংখ্যা দেয়া আছে কত 120। মুখ্য অংশের দেখো ভোল্টেজ দেয়া আছে কত 220 ভোল্ট এবং গৌণ অংশের প্রবাহ মাত্রা দেয়া আছে কত 12 এম্পিয়ার। এবং এই একটা কি দেয়া আছে মোটর। এটা একটা মোটর, হয়তো তোমাদের স্পষ্ট করে বোঝা গেল, এটা একটা মোটর। এই মোটরের ভোল্ট ক্ষমতা দেয়া আছে কত 16 কিলোওয়াট। তাহলে একটা মোটর দেয়া আছে বা একটা যন্ত্র দেয়া আছে, যন্ত্রটার ক্ষমতা কত 16 কিলোওয়াট। এই হলো কোশ্চেনের মানটা। এখন তোমাকে বলেছি কি ক নম্বরে, ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর রোধ নির্ণয় করো। আমরা পড়েছিলাম, দেখো রোধ নির্ণয় করার সূত্র কি, ওহমের সূত্র I=V/R। তাহলে তুমি সূত্রটা লিখো, I=V/R। লিখেছে নিশ্চয়ই সবাই, I=V/R। এখন কোন অংশ বলেছে, মুখ্য অংশ। যেহেতু মুখ্য অংশ বলেছে তার মানে মুখ্য ইংরেজি কি প্রাইমারি, তার মানে IP=VP/RP। লিখেছ IP=VP/RP। এখন তোমাকে যদি RP অর্থাৎ ক্ষমতা রোধ বের করতে বলেছে RP, তাহলে IP আর VP জানতে হবে। এখন IP মানে তো বুঝতে পারো মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা, VP মানে কি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। এখানে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেখো দেয়া আছে VP 220, তার মানে VP 220 দেয়া আছে কিন্তু IP দেয়া নাই। এই যে 12 দেয়া আছে, যেটা 12টা তো সেকেন্ডারি বা গৌণ কুণ্ডলী মানে IS দেয়া আছে। তাহলে তোমার মুখ্য কুণ্ডলীর রোধ বের করতে হলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ আর মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা জানতে হবে। তাহলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ মাত্রা দেয়া নাই দেখে তোমাকে বের করে নিতে হবে। তাহলে তোমাকে বের করে দেখো, আমাদের এখানে পাক সংখ্যা দেয়া আছে আর দেয়া আছে কি প্রবাহ মাত্রা। যেহেতু বের করবে তাহলে প্রবাহ মাত্রা অংশটা তোমাকে নিতে হবে। তাহলে সূত্রটা কি, প্রবাহ মাত্রার সাথে যদি বলো তাহলে প্রবাহ মাত্রা IP/IS যদি লেখো তাহলে পাক সংখ্যার সাথে সম্পর্ক উল্টোটা হবে। উপরে যদি P লিখো, N হবে কি S, NS/NP। অথবা যদি এভাবে বলো IS/IP, তাহলে NP/NS। তাহলে IS/IP সমান NS/NP, কারণ প্রবাহ মাত্রার সাথে পাক সংখ্যা বা ভোল্টেজের কি উল্টো সম্পর্ক হবে, P হলে S, S হলে P। তাহলে IPটা বের করো, NP/NS = IS/IP। লিখেছো NP মানে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, পাক সংখ্যা, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা NP কত 20, NS এর মান কত 120, সমান হলো কত IS কত 12 এম্পিয়ার। এখান থেকে IP বের করা হয়েছে। এরপরে তোমাদের যে রোধ বের করতে বলেছে, তাহলে IP = কি VP/RP। তাহলে RP যদি বের করতে চাও তাহলে VP/IP, VP এর মান 220 আর NP/NS সমান IS/IP দিয়ে যে প্রবাহ মাত্রা IP বের করেছো সেটা বসিয়ে ভাগ করে দাও, মুখ্য কুণ্ডলীর রোধ পেয়ে যাও। ওকে, করেছো নিশ্চয়ই সবাই। পর দ্বিতীয়টা যেটা বলেছি, ট্রান্সফরমারটি দ্বারা মোটরটি চালানো যাবে কিনা। ট্রান্সফরমারটা দ্বারা মোটর চালানো যাবে কিনা বলেছিলাম কি,
একটা যন্ত্র বা একটা মোটর চালানোর শর্তটা হলো ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর ক্ষমতা হতে হবে, ক্ষমতা মোটরের ক্ষমতার থেকে বেশি হতে হবে। এখানে মোটরের ক্ষমতা তোমার দেয়া আছে 16 কিলোওয়াট বা 16,000 ওয়াট। তাহলে মোটরের ক্ষমতার আমার কোনো সমস্যা নেই, এটা দেয়া আছে। আমাকে বের করতে হবে কি ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর ক্ষমতা। এই গৌণ অংশে যদি 16,000 বা তার বেশি ভোল্টেজ আসে তাহলে চালানো যাবে, কম হলে চালানো যাবে না। এখন কথাটা হলো তাহলে গৌণ কুণ্ডলীর যদি আমি ভোল্টেজ বের করি, এখানে তো গৌণ কুণ্ডলী ভোল্টেজটা দেয়া নেই। গৌণ কুণ্ডলীর ক্ষমতা বের করতে হলে ভোল্টেজ জানতে হবে, প্রবাহমাত্রা জানতে হবে, কারণ ক্ষমতা বের করার সূত্র P = কি VI। তাহলে গৌণ কুণ্ডলীর ক্ষমতার জন্য গৌণ কুণ্ডলীর ভোল্টেজ এবং গৌণ কুণ্ডলীর প্রবাহমাত্রা জানতে হবে। গৌণ কুণ্ডলীর প্রবাহমাত্রা দেয়া আছে 12 অ্যাম্পিয়ার, কিন্তু গৌণ কুণ্ডলীর ভোল্টেজটা দেয়া নেই। তাহলে ভোল্টেজটা বের করো। ভোল্টেজ বের করার জন্য ভোল্টেজের অংশ সূত্র নিবে। তাহলে VP/VS = কি হবে NP/NS দিতে পারো। VP/VS = NP/NS। প্রবাহমাত্রা হলে উল্টোটা হয়, VP/VS = NP/NS। তাহলে VP কত 220, VS তো বের করবে, NP কত 20 আর NS কত 120। এখান থেকে VS বের করো। তারপরে গৌণ কুণ্ডলীর ক্ষমতা PS = VS × IS। VS এর মান কত যেটা বের করেছে, IS এর মান 12। এরপরে দেখো 16 কিলোওয়াট হয় কিনা। 16 কিলোওয়াট মানে 16,000 ওয়াট হয় কিনা, হলে মোটরটা চালানো যাবে। PS এর মান 16,000 এর বেশি হলেও চালানো যাবে, কিন্তু কম হলে চালানো যাবে না। নিশ্চয়ই করেছো। এখন সমাধানটা মিলিয়ে নাও প্রত্যেকে। প্রথমে যেটা বলেছিলাম মুখ্য কুণ্ডলীর রোধ বের করো, সেই জন্য আমাকে মুখ্য কুণ্ডলীর রোধ বের করতে হলে মুখ্য কুণ্ডলীর প্রবাহমাত্রা জানতে হবে। প্রবাহমাত্রা বের করার জন্য আমরা লিখেছি NP/NS = IS/IP, কারণ I এর সম্পর্কটা বিপরীত। এরপরে দেখো NP এর মান কত 20, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, NS হলো গিয়ে কত গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 120 সমান IS। মুখ্য কুণ্ডলীর গৌণ কুণ্ডলীর প্রবাহমাত্রা 12 আর মুখ্য কুণ্ডলীর প্রবাহমাত্রা বের করো। আর যদি গুণ করো তাহলে 20 IP সমান 12 × 120, তারপরে 20 দিয়ে ভাগ করে দাও, হবে 72 অ্যাম্পিয়ার। IP বের করার জন্য 120 × 12 / 20, তাহলে 12 অ্যাম্পিয়ার পেয়ে গেলাম। এখন জানি রোধ বের করার সূত্র কি I = V/R, ওহমের সূত্র I = V/R। তাহলে R = কি হবে VP/IP। VP এর মান মুখ্য কুণ্ডলীর দেওয়া ছিল 220, IP এর মান বের করেছে 12, ভাগ করে দাও। RP সমান কত হবে 220 / 72, তার মানে 3.05 ওহম এরকমের হয়। দেখো মিলেছে কিনা, যাদের মিলেছে তো বুঝতেই পারো যে মোটামুটি পেরেছো। তাহলে এই হলো ক নম্বরের কোশ্চেনটা। দ্বিতীয় কোশ্চেনটা যেটা বলেছিলাম যে মোটরটি চালানো যাবে কিনা, তাহলে আমাকে ক্ষমতা বের করতে হবে। ক্ষমতা গৌণ কুণ্ডলীর বের করার জন্য গৌণ কুণ্ডলীর ভোল্টেজ এবং প্রবাহমাত্রা জানতে হয়, কারণ P = VI। প্রবাহমাত্রা দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া নাই দেখে বের করেছো VP/VS = NP/NS। এখানে VP এর মানটা তোমার দেওয়া আছে 220, VS এর মান বের করবে। NP হলো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 20, মুখ্য কুণ্ডলীর, আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা তো 120। তাহলে VS এর মান কত হবে 220 × 120 / 20, 220 × 120 / 20 ভাগ করলে 1320 ভোল্ট। এখন গৌণ কুণ্ডলীর ক্ষমতা আমরা বের করি PS = VS IS। VS এর মান 1320, IS এর মান কোশ্চেনে দেওয়া আছে 12। তাহলে গৌণ কুণ্ডলীর ক্ষমতা হয় 15,840 ওয়াট। এটা গুণ করলে, যেহেতু ক্ষমতাটা মোটরের কিলোওয়াটে দেওয়া আছে এই জন্য আমরা এটাকে 1000 দিয়ে ভাগ করে দিয়েছি। 1000 দিয়ে ভাগ করে করলে হয় 15.84 কিলোওয়াট। 1000 দিয়ে ভাগ করে দিয়েছি। আর মোটরের ক্ষমতা কত 16 কিলোওয়াট। তাহলে আমাদের শর্তটা ছিল কি যন্ত্রটা চালাতে গেলে গৌণ কুণ্ডলীর ক্ষমতা অবশ্যই বেশি হতে হবে অথবা সমান হতে হবে, কম হওয়া যাবে না। তাহলে যেহেতু গৌণ কুণ্ডলীর ক্ষমতা, এটা আমি প্রতীক দিয়ে লিখেছি, তোমরা ইচ্ছে করলে বাংলা লিখতে পারো, যেহেতু গৌণ কুণ্ডলীর ক্ষমতা মোটরের ক্ষমতার থেকে কম, তাই মোটরটি চালানো যাবে না। পেরেছো কিনা সবাই? আর এখনও আবার বলি, যারা এখনও নিচে কমেন্ট বক্সে নাম এবং রোল লেখনি, অবশ্যই এখন লিখে নাও। এবং শুধু লিখে নিয়েই বন্ধ করে দিও না, কারণ এখানে ভিডিও ক্লাসগুলো বা অনলাইন ক্লাসগুলো আসলে তোমাকে আমি দেখতে পাচ্ছি না, বা তোমরা কীভাবে এখন নিজের দায়িত্ব নিয়ে ভিডিওগুলো দেখবে এবং নিজের চেষ্টা করবে, যেহেতু পরিস্থিতিটা এমন যে তোমাদের নিজের দায়িত্ব নিয়ে পড়ালেখাটা করতে হবে। হ্যাঁ, কোনো সমস্যা, যে কোনো সমস্যা যদি থাকে, আমি ভিডিওতে এই ওয়েবসাইটটায় আমি তোমাদের সবগুলো চ্যাপ্টার, মোটামুটি 2-1টা চ্যাপ্টার বাদে সবগুলো চ্যাপ্টারই যে ক্রিয়েটিভ কোশ্চেনগুলো ভিডিও দিয়েছি, এগুলো যদি প্র্যাকটিস করো ইনশাআল্লাহ এর ভিতরেই
আসবে বা যে কোনো পরীক্ষা আসবে, কোনো সমস্যা হওয়ার কথা না। আমি সেভাবেই ক্রিয়েটিভ কোশ্চেনগুলো দিয়েছি। এখান থেকে প্র্যাকটিস করো। কোনো সমস্যা থাকলে হয় কমেন্ট বক্সে লিখে দাও অথবা আমাকে ফোন করো, আমি ইনশাল্লাহ বলে দিব। এরপর আসি 2 নাম্বার ক্রিয়েটিভ কোশ্চেন। দেখো এখানে একটা ট্রান্সফরমার দেওয়া আছে, যে ট্রান্সফরমারের মুখ্য অংশের ভোল্টেজ দেওয়া আছে 220। কারণ তো বুঝতেই পারো যে বাম দিকের চিত্র দেওয়া থাকলে বাম দিকে 220 ভোল্ট, এবং এখানে প্রবাহ মাত্রা দেওয়া আছে কত, মুখ্য কুণ্ডলীর 5 এম্পিয়ার, এবং এখানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে কত, 50। আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে কত, 20। যেহেতু কোনো একক না, এটা পাক সংখ্যা। এবং গৌণ কুণ্ডলীতে কি দেওয়া আছে, গৌণ কুণ্ডলীতে একটা ট্রান্সফরমার বসানো আছে। মোটরটির কর্মদক্ষতা, ওই মোটরটির কর্মদক্ষতা 90%। এখানে যে মোটরটা দেওয়া আছে বা যন্ত্রটা দেওয়া আছে 90%, এবং এটি 80 সেকেন্ডে 40 মিটার উচ্চতায় থাকা কোনো ট্যাঙ্কে 200 কেজি পানি উঠাতে পারে। কোশ্চেনটা হলো ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর প্রবাহমাত্রা নির্ণয় করুন। গৌণ কুণ্ডলীর প্রবাহমাত্রা নির্ণয় করুন। তাহলে প্রবাহমাত্রা, গৌণ কুণ্ডলীর প্রবাহমাত্রা যেহেতু বের করতে বলেছে, তাহলে আমাকে কিন্তু পাক সংখ্যা 2টা স্পেসিফিক দেওয়া আছে। তাহলে পাক সংখ্যার সাথে প্রবাহমাত্রার বিপরীত সম্পর্ক, এটা নিশ্চয়ই পারবে, এখন নিজেরা করো। পাক সংখ্যার সূত্রটা কি, NP/NS সমান কি হবে, IS/IP। NP/NS সমান IS/IP লিখেছো নিশ্চয়ই, NP/NS ইকুয়াল টু IS/IP। তাহলে এখন খেয়াল করো, NP কত, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 50, আর NS গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত, 20, সমান সমান IS/IP। IS আমার তো বের করতেই বলেছে, আর IP কত, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 5। প্রথমে যেগুলো দেওয়া থাকবে চিত্রে সেগুলো মুখ্য, দ্বিতীয়বার যেটা দেওয়া থাকে সেটা হলো গৌণ। NP/NS ইকুয়াল টু IS/IP। এখানে NP হলো 50, NS হলো কত, 20। IS এর মান বের করবে, IP এর মান কত, 5। প্রমাত্রা হয়ে যায়। ক্যালকুলেশন করেছে সবাই। এরপরে দেখো খ নাম্বার কোশ্চেনে যেটা বলেছি, মোটরটি চালানো সম্ভব হবে কিনা। আগের কোশ্চেন এটা সেম কোশ্চেনই, তারপরে এখানে ভিন্নতা আছে। মোটরটি চালানো সম্ভব হবে কিনা, শর্ত একই। মোটরটা চালাতে গেলে মোটরের ক্ষমতা জানতে হবে এবং ট্রান্সফরমারটার গৌণ কুণ্ডলীর ক্ষমতা জানতে হবে। গৌণ কুণ্ডলীর ক্ষমতা বেশি হতে হবে বা সমান হতে হবে। এখন দেখো আগে কিন্তু মোটরটার ক্ষমতা দেয়া ছিল 15 কিলোওয়াট, যার কারণে তুমি শুধু ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর ক্ষমতা বের করে উত্তরটা দিতে পেরেছো। কিন্তু এক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমারের গৌণ কুণ্ডলীর ক্ষমতাটা দেয়া নেই, আবার মোটরেরও ক্ষমতা দেয়া নেই। তার মানে তোমাকে গৌণ কুণ্ডলীর ক্ষমতাও বের করতে হবে, মোটরের ক্ষমতাও বের করতে হবে, তারপরে তুলনা করতে হবে। এই দুইটা অঙ্কের ভিতরে ভিন্নতা হলো এখানে। তাহলে আসি মোটরের ক্ষমতা যদি বের করি, মোটরের ক্ষমতা বের করার সূত্র কি, P ইকুয়াল টু VI। VI তার মানে PS ইকুয়াল টু VS/IS। BS এর মানটা দেয়া নাই, কিন্তু IS এর মানটা তুমি ক নাম্বারে বের করেছো, মানে গৌণ কুণ্ডলীর প্রবাহমাত্রাটা ক নাম্বারে বের করেছো। এখন গৌণ কুণ্ডলীর তাহলে তোমাকে কি করতে হবে, ভোল্টেজটা বের করতে হবে। তাহলে ভোল্টেজ বের করার সূত্রটা লিখো, BP/BS ইকুয়াল টু NP/NS। যেহেতু পাক সংখ্যা দেওয়া আছে, পাক সংখ্যার সাথে আমরা তুলনাটা করব। আর এখানে তো সমান সম্পর্কই হবে, শুধু প্রবাহমাত্রার সাথে বিপরীত সম্পর্কটা হয়। তাহলে কি হবে, BP/BS ইকুয়াল টু NP/NS। BP তো দেওয়া আছে দেখো কত, 220 ভোল্ট। BS এর মান তো বের করবে, NP এর মান দেওয়া আছে কত, 50, আর NS এর মান দেওয়া আছে কত, 20। এখান থেকে BS এর মান বের করো, তারপরে গৌণ কুণ্ডলীর ক্ষমতা বের করো, PS ইকুয়াল টু BS ইন্টু IS। BS এর মান তো বের করেছো, IS এর মানটা ক নাম্বার পেয়েছো, গুণ করে দিলে পেয়ে যাবে কি, গৌণ কুণ্ডলীর ক্ষমতা। এখন বের করেছো গৌণ কুণ্ডলীর ক্ষমতা। এরপরে দেখো মোটরের ক্ষমতাটা আমরা বের করব। যদি মোটরের ক্ষমতা বের করতে চাই, তাহলে এখানে মোটরের কি দেওয়া আছে দেখো, মোটরের কর্মদক্ষতা দেওয়া আছে 90%, এবং এটি 80 সেকেন্ডে এত মিটার উচ্চতায় থাকা কোনো ট্যাঙ্কে 200 কেজি পানি তুলতে পারে। এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় 2018 সালে একবার আসছে, আবার এবছরও 2020 সালেও কোনো না কোনো একটা বোর্ডে এইরকম একটা কোশ্চেন আছে। অর্থাৎ এই কোশ্চেনটা হুবহু রিপিট হয়েছে, সংখ্যা ভিন্ন হলেও একদম পুরোপুরি সেম টাইপের একটা কোশ্চেন আছে, শুধু সংখ্যা তো কম বেশি আছে, কিন্তু পুরোটাই রিপিট হয়েছে। এই জন্য বললাম যে এই চ্যাপ্টারে এখানে যে 5টা ক্রিয়েটিভ কোশ্চেন দিয়েছি, ইনশাল্লাহ এর বাইরে আসবে না, এগুলো করলেই হবে। তাহলে মোট
মোটরের যদি মোটরের ক্ষমতা যদি বের করতে চাও তাহলে মোটরের এখানে কর্মদক্ষতা দেয়া আছে। কর্মদক্ষতার অংশটা কিন্তু 4 নম্বর চ্যাপ্টারে তোমরা জানো। কর্মদক্ষতার সূত্র কি? ইটা ইকুয়াল টু পি ডিভাইড বাই পি ওয়ান ইন্টু 100%। ইটা ইকুয়াল টু পি ডিভাইড বাই পি ওয়ান ইন্টু 100%। ইটার মান দেয়া আছে 90%। ইটা ইকুয়াল টু পি ডিভাইড বাই পি ওয়ান ইন্টু 100%। এটা হলো 90% দেয়া আছে। এরপরে পি আর পি ওয়ান, তুমি কোনটা বের করবে, পি বের করবে নাকি পি ওয়ান বের করবে? মনে রাখবে পি ওয়ান হলো মোটরের ক্ষমতা বা প্রকৃত ক্ষমতা, আর পি হলো মোটর যে পরিমাণে কাজ করে বা ব্যয়িত ক্ষমতা। প্রকৃত ক্ষমতাটাই হলো মূল, ব্যয়িত ক্ষমতাটা এটা হলো যে পরিমাণে কাজ করতে পারে। তো তোমাকে সবসময় পি ওয়ানই বের করতে বলবে বা পি ওয়ান বের করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু পি বাই পি ওয়ান ইন্টু 100%। তাহলে এটা হলো 90%, পি ওয়ান বের করবে প্রকৃত ক্ষমতাটা। তাহলে পি তোমার জানা না, এই জন্য এখানে বের করে নিবে। পি ইকুয়াল টু কী হবে? এম জি এইচ ডিভাইড বাই টি। পি ব্যয়িত ক্ষমতা, পি ইকুয়াল টু এম জি এইচ ডিভাইড বাই টি। তাহলে এম কত? 200 কেজি পানি উপরে উঠতে পারে, জি 9.8, এইচ কত দেখো 40 মিটার উপরে উঠতে পারে, ডিভাইড বাই টি, টি কত 80 সেকেন্ড। তাহলে পি ইকুয়াল টু এম জি এইচ ডিভাইড বাই টি। এখান থেকে পি বের করো। পি ইকুয়াল টু এম জি এইচ ব্যয়িত ক্ষমতা, এম 200, জি 9.8, এইচ হলো 40, ডিভাইড বাই টি হলো 40 সেকেন্ড, 80 সেকেন্ড। পি বের করেছো। এরপরে কর্মদক্ষতার সূত্র দিয়ে পি ওয়ান বের করো। ইটা ইকুয়াল টু পি ডিভাইড বাই পি ওয়ান ইন্টু 100%। পি ডিভাইড বাই পি ওয়ান ইন্টু 100%। এটা হলো 90%। পি যেটা বের করেছো আর পি ওয়ান বের করে নিবে। তারপরে পিএস এর মানে অর্থাৎ গৌণকুণ্ডলীর ক্ষমতার সাথে মোটরের ক্ষমতা তুলনা করে দেখো চালানো যাবে কি যাবে না। এখন দেখো প্রথমে যেটা বলেছে গৌণকুণ্ডলীর ক্ষমতা এনপি বাই এনএস সমান আইএস বাই আইপি, নিশ্চয়ই করেছে, শুধু রেজাল্টটা মিলিয়ে দেখো এখন। তাহলে কি হবে? এনপি এর মান হলো 50, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হলো 20, আইএস এর মান এবং আইপি এর মান দেখা আছে 5। অনেকে হয়তো একই জিনিস যে এটা তো সহজ জিনিস স্যার পেয়ে যাচ্ছি আবার বলতেছি, আসলে সবাই তো একরকমের স্টুডেন্ট না, সব স্টুডেন্টকে তো বোঝাতে হবে, সেই হিসেবে হয়তো একই জিনিস রিপিট করতেছি। যারা পারো তারা তো খুব ভালো, আর যারা একটু অসুবিধা আছে বা এখনো পারছো না তাদের জন্য এই ব্যবস্থাগুলো করা আর কি। তাহলে আইএস এর মান যদি বের করি তাহলে কি হবে? 50 ইন্টু 5 ডিভাইড বাই 20, 50 ইন্টু 5 ডিভাইড বাই 20 করলে যা আসে এইটা হলো গৌণকুণ্ডলীর পরামাত্রা। দেখো সবার মিলেছে কিনা এটা। খ নম্বরে যেটা বলেছি চালানো যাবে কিনা গৌণকুণ্ডলীর ক্ষমতা এবং মোটরের ক্ষমতা বের করব। মোটরের গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করার জন্য ভিএস আইএস লাগবে। আইএসটা তো ক নম্বরে এই যে বের করেছে 12.5, এখন ভিএস বের করবে। তাহলে বিপি বাই বিএস এনপি বাই এনএস। বিপি এর মান দেওয়া আছে 220, বিএস এর মানটা দেওয়া ছিল না, এটা বের করব। এনপি এর মান 50, এনএস এর মান কত 20। তাহলে বিএস এর মান যদি বের করো 220 ইন্টু 20 ডিভাইড বাই 50 পেয়ে যাবে 88 ভোল্ট। তাহলে এখন গৌণকুণ্ডলীর ক্ষমতা বের করো। পিএস ইকুয়াল টু কি? বিএস আইএস। বিএস এর মান পেয়েছে কত 88 ভোল্ট, আর আইএস এর মান পেয়েছে কত 12.5, গুণ করলে হবে 1100 ওয়াট। এইটা হলো এই যে আমার ট্রান্সফরমারটা, তার গৌণকুণ্ডলীতে 1100 ওয়াট ক্ষমতা আসে। এখন মোটরের ক্ষমতা জানতে হবে, মোটরের ক্ষমতা তো দেওয়া ছিল না। তাহলে মোটরের ক্ষমতা বের করার জন্য মোটরের পি জানতে হবে আগে, ব্যয়িত ক্ষমতা। তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু এম জি এইচ ডিভাইড বাই টি। এম হলো 2000, জি এর মান 9.8, 40 মিটার উপরে উঠায় সময় লাগে 80 সেকেন্ড। এখান থেকে পি এর মানটা বের করেছে কত 980 ওয়াট। এখন খেয়াল করো কর্মদক্ষতা দিয়ে আমাকে পি ওয়ান বের করতে হবে। ইটা ইকুয়াল টু পি ডিভাইড বাই পি ওয়ান ইন্টু 100%। ইটার মান কত 90%, কোশ্চেনে দেওয়া আছে। পি এর মান ব্যয়িত ক্ষমতা যেটা 980, পি ওয়ান হলো প্রকৃত ক্ষমতা বা মোটরের ক্ষমতা ইন্টু 100%। উভয় দিক থেকে পার্সেন্টেজটা বাদ দিয়ে দিতে পারো, তাহলে হবে কত 90 ইকুয়াল টু 980 ইন্টু 1000 ডিভাইড বাই পি ওয়ান। উভয় দিক থেকে পার্সেন্টেজটা বাদ দিয়ে দিয়েছি, তাহলে হবে কত 90 সমান 980 ইন্টু 100 ডিভাইড বাই পি ওয়ান। তাহলে পি ওয়ান এর মান হলে বের করতে গেলে 90টা ভাগাকারে চলে গেল, ক্যালকুলেশন করলে পাবে 1088.89 ওয়াট। এখন আমার মোটরের ক্ষমতাটা পেয়েছিলাম 1100 ওয়াট আর 1100 ওয়াট, কিন্তু এখানে মোটরের ক্ষমতা পেয়েছি ট্রান্সফরমার দিয়ে পেয়েছি কত 1100 ওয়াট, আর মোটরের ক্ষমতা কত 1088, মানে মোটরের ক্ষমতাটা কম। তাই চালানোর শর্তটা কি? গৌণকুণ্ডলীর ক্ষমতাটা বেশি বা সমান হতে হবে। যেহেতু গৌণকুণ্ডলীর ক্ষমতাটা এখানে বেশি, তাহলে চালানো যাবে। যেহেতু পিএস এর মান
মোটরের ক্ষমতার থেকে বেশি, বেশি হলেও চালানো যাবে, সমান হলেও চালানো যায়, কম হলে চালানো যায় না, তাই মোটরটি চালানো যাবে। হয়েছে সবার? যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখে দাও, আমি উত্তর সাথে সাথে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখানে আমি লাইভে তোমাদের দেখবো আর কি, কালকে যখন ক্লাসটা হবে তোমাদের আমি দেখব। আর যে কোনো সমস্যা থাকলে বা কোনো চ্যাপ্টারে যদি কোশ্চেন থাকে অথবা যদি কোনো ভিডিও ক্লাস এভাবে নিলে তোমাদের সুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি চেষ্টা করবো নেওয়ার জন্য। 3 নম্বর যে ক্রিয়েটিভ কোশ্চেনটা দেখো, একটি স্টেপ আপ ট্রান্সফরমারের ভোল্টেজ 20 ভোল্ট ও 50 ভোল্ট, এর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 100। ট্রান্সফরমারের মুখ্য গৌণ কুণ্ডলীর প্রবাহমাত্রার অনুপাত কত? খেয়াল করো, আমি এখানে স্টেপ আপ ট্রান্সফরমার বলেছি, কিন্তু কোনটা মুখ্যর ভোল্টেজ কোনটা গৌণের ভোল্টেজ এটা আমি বলিনি। তোমাদের এই জন্য শুরুতে বলেছিলাম যদি স্টেপ আপ বলে অবশ্যই তো ভোল্টেজ বাড়াবে, তার মানে পাক সংখ্যাও গৌণকুণ্ডলীর বেশি, গৌণকুণ্ডলী সবসময় বেশি হয় সেটা। তাহলে স্টেপ আপ যেহেতু গৌণকুণ্ডলীর ভোল্টেজ বেশি, গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বেশি, শুধু প্রবাহমাত্রাটা কম। তাহলে এখানে যে বেশিটা আছে বেশিটা হবে গৌণের, কমটা হবে কি মুখ্যের। তাহলে আমার ভিপি এর মানে স্টেপ আপ মানে ভোল্টেজ বৃদ্ধি করে, তার মানে গৌণকুণ্ডলীর ভোল্টেজ বেশি, এই জন্য বিএস এর মান হবে 50 ভোল্ট আর ভিপি এর মান হবে কত 20 ভোল্ট। মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেয়া আছে 100। ট্রান্সফরমারের মুখ্য গৌণকুণ্ডলীর প্রবাহমাত্রা অনুপাত বের করতে বলেছে। দেখো কোনো একটা জিনিসের মান বের করতে বললে, যেমন প্রবাহমাত্রা বের করতে বললে অবশ্যই মুখ্য বা গৌণের যে কোনো একটা প্রবাহমাত্রা দেয়া থাকতে হয়, যেহেতু এখানে দেয়া নাই দেখেই কিন্তু তোমাকে অনুপাত বলেছে। তাহলে ভোল্টেজ দুইটা দেয়া আছে, ভোল্টেজের সাথে প্রবাহমাত্রার সম্পর্ক করবে, ভোল্টেজের সাথে প্রবাহমাত্রার সম্পর্কে বিপরীত, কারণ প্রবাহমাত্রা যার সাথেই সম্পর্ক করে সে বিপরীত সম্পর্ক আসবে। তাহলে বিপি বাই বিএস ইকুয়াল টু কী হবে আইপি বাই আইএস বাই আইপি, বিপি বাই বিএস ইকুয়াল টু আইএস বাই আইপি। এখন কথা হলো স্যার বিপি এর মানটা তো বললামই, এখানে বিপি কম হবে 20 আর বিএস এর মান কত হবে 50। আইএস আইপি কোনটা দেয়া নেই দেখেই তুমি অনুপাত বের করো। এরপরে ট্রান্সফরমারটি বসতবাড়িতে ব্যবহার উপযোগী করার জন্য পাক সংখ্যার কিরূপ পরিবর্তন করতে হবে? একটা ট্রান্সফরমার বসতবাড়িতে আমরা ব্যবহার করব কেন? বসতবাড়িতে আমরা বলেছিলাম যে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করি, এবং আমাদের বসতবাড়িতে কত ভোল্টেজের দরকার? বসতবাড়িতে 220 ভোল্টের দরকার। বসতবাড়িতে আমাদের দরকার কত 220 ভোল্ট। তাহলে যে ট্রান্সফরমারটাকে বলেছে এখানে 220 ভোল্ট লাগবে, কিন্তু 20 ভোল্ট থেকে মাত্র পাই কত 50 ভোল্ট। আমাকে এখানে বানাতে 50 থেকে কত বানাতে হবে 220 ভোল্ট বানাতে হবে। তাই 220 ভোল্ট যদি বানাও তাহলে পাক সংখ্যা অবশ্যই তোমাকে চেঞ্জ করে দিতে হবে। এখন পরিবর্তন যখন বলে তার মানে পূর্বের পাক সংখ্যা তো জানতে হবে, আর আমরা যখন পরিবর্তন করি তখন গৌণকুণ্ডলীতেই যেহেতু ভোল্টেজ বাড়াবো, তার মানে গৌণকুণ্ডলীর পাক সংখ্যাটাই পরিবর্তনের বিষয় থাকে এখানে। তাহলে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, আমাকে কি করতে হবে এই উদ্দীপক অনুসারে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা আগে বের করে নিতে হবে। 2 নম্বর কথাটা হলো যদি আমি বসতবাড়িতে ব্যবহার করতে চাই তাহলে গৌণকুণ্ডলীর ভোল্টেজ লাগবে কত 220, তার মানে বিএস এর মান 220 ধরে আরেকবার কি করব গৌণকুণ্ডলীর পাক সংখ্যাটা বের করব। তাহলে আগের পাক সংখ্যা আর এই পাক সংখ্যা আমরা বিয়োগ করব। আবার খেয়াল করো পাক সংখ্যার কি পরিবর্তন চেয়েছে, পাক সংখ্যার পরিবর্তন মানে কি আগের পাক সংখ্যা পরের পাক সংখ্যা জানতে হবে। আগে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা কত ছিল দেয়া নেই, এই জন্য আগের যে ভোল্টেজটা দেওয়া আছে 50 গৌণকুণ্ডলী সেটা দিয়ে পাক সংখ্যা গৌণকুণ্ডলী বের করে নিবে। পরবর্তীতে বসতবাড়িতে ব্যবহার করার কথা বলেছে, বসতবাড়িতে ব্যবহার করতে হলে গৌণকুণ্ডলী ভোল্টেজ আসতে হবে 220, তার মানে এরপরে আবার 220 ভোল্ট ধরে আর একবার কি করবে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বের করবে। এরপরে দুইটা পাক সংখ্যার পরিবর্তন মানে বিয়োগ করে বলবে এতটা পাক সংখ্যা বাড়াতে হবে। তাহলে করো এনপি বাই বিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস। বিপি হলো 20, বিএস হলো 50, এনপি হলো 100, এখান থেকে এনএস বের করবে, এটা পূর্বে। আর পরে বিপি এর মান হবে 20, বিএস এর মান কত হবে 220, কারণ যেহেতু বসতবাড়িতে ব্যবহার উপযোগী। এনপি এর মানটা হলো 100, এখান থেকে এনএস এর মান বের করো। এরপর দুইটা পাক সংখ্যা বিয়োগ করো। পেরেছো কিনে দেখো। তাহলে এখন খেয়াল করো ক নম্বরে যেটা বলেছি বিপি বাই বিএস ইকুয়াল টু আইএস বাই আইপি,
কারণ প্রবাহ মাত্রা অনুপাত বের করতে বলেছে। বিপি এর মানটা দেয়া আছে 20, বিএস এর মানটা 50, আইএস এর মানটা আর আইপি এর কোনটাই দেয়া নাই দেখে অনুপাত বের করতে বলেছে। তাহলে এটা ভাগ করে, যেহেতু তোমাকে বলেছে মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, এই জন্য আমরা উল্টাই দিয়েছি। আইপি উপরে হবে, আইএস কি হবে নিচে হবে। তাহলে এখানে 50 উপরে 20 নিচে, 10 দিয়ে ভাগ করলে 5/20। তাহলে আইপি অনুপাত আইএস ইকুয়াল টু কত হবে? 5/2। তোমাকে বলেছে মুখ্য গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত, এই জন্য আইপিটাকে উপরে নিতে হয়েছে, উল্টোই দিয়েছে উভয় দিকে। হয়েছে সবার? দ্বিতীয় কোশ্চেনটা তো বললামই, দুইবার পাক সংখ্যার কি পরিবর্তন হবে, তারপরে দুইবার পাক সংখ্যা বের করতে হবে, একবার উদ্দীপক অনুসারে একবার প্রশ্ন অনুসারে। প্রশ্নে বসত বাড়িতের কথা বলেছে, এজন্য 220 ভোল্ট ধরে আবার পাক সংখ্যা বের করবে। তাহলে বিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস, কারণ সমান সম্পর্ক, শুধুমাত্র প্রবাহ মাত্রা আছে তো সম্পর্ক কি বিপরীত। বিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস। তাহলে উদ্দীপক অনুসারে বিপি এর মান আমার কত? বিপি এর মান 20, বিএস এর মান হলো 50। এটা উদ্দীপক অনুসারে করতেছি। এনপি হলো 100, এনএস, তাহলে এনএস এর মান যদি বের করতে চাও 50 × 100 ডিভাইড বাই 20, এনএস এর মান কত? 250। এটা উদ্দীপকে ছিল যে কত ভোল্টেজ ছিল, পাক সংখ্যা কত ছিল। এখন আসি প্রশ্ন অনুসারে পাক সংখ্যা বের করি। ভিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস। বিপি এর মানটা তো একই থাকবে 20, বিএস এর মান 220। এই 220 কেন? কারণ বসত বাড়িতে আমাদের সাধারণত 220 ভোল্ট ব্যবহার করে থাকি, এই জন্য বিএস এটা কিন্তু মুখস্থ বসাতে হবে। বিএস এর মান 220 বসত বাড়ি ব্যবহার করার কথার জন্য এটা। এনপি হলো 100, এনএস বের করবে। একই রকমে এনএস এর মান কত হবে? 220 × 100 ডিভাইড বাই কত? 20, এনএস এর মান হলো 1000। তাহলে পাক সংখ্যা বাড়াতে হবে নিশ্চয়ই, তাই সুতরাং গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বাড়াতে হবে 1100 বিয়োগ 250 সমান কি 850টি বাড়াতে হবে। হ্যাঁ, কেউ এটা করতে পারো, ভাগ করেও দিয়ে বলতে পারো যে এত গুণ বাড়াতে হবে। যদি কেউ ভাগ করে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা বলো, তাহলে 1100কে 250 দিয়ে ভাগ করলে যা আসবে বলবে এত গুণ পাক সংখ্যা বাড়াতে হবে। আমি বিয়োগ করে দিয়েছি, যার কারণে বলবে এতটি বাড়াতে হবে। যেভাবে করো কোনো অসুবিধা নেই। এটা ঠিক যে পরিবর্তন চেয়েছে, দুইবার পাক সংখ্যা বের করে তোমাকে বিয়োগ করতে হবে। সবার আবারও বলি, এখনও যারা কমেন্ট বক্সে তোমাদের নাম এবং রোল লেখো নেই, অবশ্যই নাম আর রোলটা লিখে দিও, যেহেতু তোমাদের আমাকে প্রেজেন্ট দিতে হবে টিচারের কাছে যে কয়জন উপস্থিত ছিলে। আর এছাড়া যে কোনো প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে লিখে দাও, আমি জানাবো। আর যে কোনো সমস্যার কথা হলে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের যে কোন জিনিসগুলো, যেহেতু পরিস্থিতিটাই এরকমের, কোন জিনিসগুলো দিলে বা ইউটিউবের মাধ্যমে দিলে তোমাদের সুবিধা হয় কিনা জানাবে, অবশ্যই আমি চেষ্টা করবো সেগুলো দিতে জন্য। ওকে, 4 নম্বর ক্রিয়েটিভ কোশ্চেন। এটা একটা ট্রান্সফরমার দেওয়া আছে। এই ট্রান্সফরমারের তোমাদের হয়তো এখানে ছবিটা ক্লিয়ার আসে না, কারণ এখানে মোবাইলের ভিডিও তো সরকারি স্পষ্ট আসবে না, এগুলো মাল্টিমিডিয়া দিয়ে দিলে তখন ঠিক মতো আসে ছবিগুলো। যাই হোক, এটা একটা ট্রান্সফরমারের চিত্র। ট্রান্সফরমারের এখানে যেটা দেখো, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট এবং পাক সংখ্যা দেওয়া আছে 10। গৌণকুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে কত? 50 এবং গৌণকুণ্ডলীতে প্রবাহ মাত্রা দেওয়া আছে কত? 5 এম্পিয়ার। এই একটা ট্রান্সফরমার। দেখো, যেহেতু ট্রান্সফরমার নিয়ে এই চ্যাপ্টারের অঙ্কে সবগুলো ট্রান্সফরমার দিয়ে ঘোরাচ্ছি, হয়তো এক বোরিং লাগতে পারে যে একই জিনিস বারবার না, প্রত্যেকটা কোশ্চেনের ভিতরে কোনো না কোনো ভিন্নতা আছে, খেয়াল করে যদি দেখো। তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ হলো 220, পাক সংখ্যা 10 এবং গৌণকুণ্ডলীর পাক সংখ্যা হলো 50, প্রবাহ মাত্রা হলো 5 এম্পিয়ার। যদি পাক সংখ্যার অনুপাত 2:9 হয়, তাহলে গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত? এবার কিন্তু আমি পাক সংখ্যার উদ্দীপকের যেটা দেয়া আছে সেটা দিয়ে করতে বলিনি, এখানে আলাদা করে বলেছি পাক সংখ্যা 2:9 হলে। তার মানে আমার এখানে এন পি এর মানটা হবে 2x এবং এনএস এর মানটা হবে 9x। আমাকে ধরে নিতে হবে, ধরি এনপি ইকুয়াল টু 2x এবং এনএস ইকুয়াল টু কত? 9x। তাই লিখে নাও, ধরি এনপি ইকুয়াল টু 2x আর এনএস মানে গৌণকুণ্ডলীর পাক সংখ্যা এনএস ইকুয়াল টু কত? 9x হয়, তাহলে গৌণকুণ্ডলীর ভোল্টেজ কত? আর ভোল্টেজ মুখ্যকুণ্ডলী দেওয়া আছে কত? ভিপি ইকুয়াল টু 220 ভোল্ট। এখান থেকে ভিএস বের করবে। তাহলে পাক সংখ্যার সাথে প্রবাহ মাত্রা ভোল্টেজের সম্পর্ক তো জানো, বিপি বাই বিএস ইকুয়াল টু কি? এনপি বাই এনএস। বিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস। বিপি তো 220 ভোল্ট, এখান থেকে ভিএস বের করবে। আর এনপি আর এনএস এখানে তো অনুপাত দেওয়া আছে, তার কারণে এনপি হবে কত? 2x আর এনএস এর মান কত হবে? 9x। এক্স তো উপর নিচ থেকে কাটাই চলে যাবে, এখান থেকে তোমরা ভিএস এর মান বের করো, গৌণকুণ্ডলীর ভোল্টেজটা বের করো।
আবার বলি ভিপি বাই বিএস ইকুয়াল টু কী হবে, এনপি বাই এনএস। ভিপি তো দেওয়া আছে 220 ভোল্ট, বিএস এর মান বের করবে। এনপি আর এনএস উদ্দীপকের পাক সংখ্যাতে বের করবে না, কারণ কোশ্চেনে বলে দিয়েছে 2:9 হলে। তাহলে ধরে নেবে, ধরি এনপি ইকুয়াল টু 2x, এনএস ইকুয়াল টু 9x। অনেকে না বসিয়ে 2 আর 9 বসাই দাও, তাতেও রেজাল্ট মিলে, কিন্তু সেভাবে করলে কিন্তু হবে না। এই ব্যাখ্যা তোমরা জানো, অনুপাত প্রকৃত সংখ্যা না, এজন্য অনুপাত উঠিয়ে অঙ্ক করতে হয়। আচ্ছা, হয়েছে সবার? এরপরে দেখো খ নাম্বার যে কোশ্চেনটা, যন্ত্রটিতে ভোল্টেজ ও প্রবাহ মাত্রা পরিবর্তন হলে ক্ষমতা অপরিবর্তিত থাকে, ব্যাখ্যা করো। তার মানে যন্ত্রটিতে ভোল্টেজ ও প্রবাহ মাত্রার পরিবর্তন হলেও ক্ষমতা অপরিবর্তিত থাকে। কয়েকটা কথা বলেছি এখানে, দেখো ভোল্টেজ পরিবর্তন হলো, তার মানে আমাকে ভিপি এবং ভিএস বের করতে হবে উদ্দীপক অনুসারে। উদ্দীপক অনুসারে ভিপি দেওয়া আছে, এখান থেকে ভিএস বের করো। তাহলে ভিপি বাই ভিএস ইকুয়াল টু এনপি বাই এনএস। ভিপি এবার কত হবে 220, বিএস এর মান বের করবে, এনপি হলো 10, এনএস এর মান 50, কারণ এবার কিন্তু উদ্দীপকের অনুসারেই দেখাতে হবে। এনপি হলো 10, এনএস কত 50, এখান থেকে বিএস বের করো। তাহলে বলছে যন্ত্রটি ভোল্টেজ পরিবর্তন করে, তার মানে 220। এখন তুমি বিএস বের করো, দেখো অবশ্যই চেঞ্জ আসছে, সেটা বলা হচ্ছে ভোল্টেজ পরিবর্তন করে। ও প্রবাহ মাত্রাও পরিবর্তন করে, তার মানে আবার প্রবাহ মাত্রা বের করতে হবে। এখন গৌণকুণ্ডলীর প্রবাহ মাত্রা তো দেয়া আছে 5 এম্পিয়ার, এই সাপেক্ষে মুখ্যকুণ্ডলীর প্রবাহ মাত্রা বের করে দেখো চেঞ্জ হয় কিনা সেটা। তাহলে এনপি বাই এনএস ইকুয়াল টু কী হবে, আইএস বাই আইপি। এরপরে এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি, এই সূত্র দিয়ে তোমাকে কি করতে হবে, মুখ্যকুণ্ডলীর প্রবাহ মাত্রা বের করতে হবে। অর্থাৎ তোমাকে দেখাতে হবে যে মুখ্য আর গৌণকুণ্ডলীর ভোল্টেজ একই না, চেঞ্জ হয়। প্রবাহ মাত্রাও আইপি এবং আইএস একই থাকে না, চেঞ্জ হয়। প্রথম কথার অংশ এটা। তাহলে ভিপি বাই বিএস ইকুয়াল টু এনপি বাই এনএস দিয়ে ভিএস বের করো। ভিপি বাই বি, এর পরটা হলো আইএস, এনপি বাই এনএস ইকুয়াল টু আইএস বাই আইপি, সেখান থেকে আইপি এর মান বের করো। এরপরে বলেছি কি, যে ক্ষমতা অপরিবর্তিত থাকে, তার মানে তোমাকে আবার ক্ষমতা বের করতে হবে। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা পি পি ইকুয়াল টু কি, ভিপি আইপি। ভিপি আইপি সবগুলোর মানই তুমি বের করে ফেলেছো অলরেডি। তাহলে মুখ্য কুণ্ডলীর ক্ষমতা পিপি ইকুয়াল টু ভিপি আইপি। ভিপি এর মান দেওয়া আছে, আইপি এর মানও বের করেছো, গুণ করে দাও। আবার গৌণকুণ্ডলীর ক্ষমতা পিএস ইকুয়াল টু ভিএস আইএস। বিএস এর মানটা দেওয়া আছে, এই বের করেছো, আইএস এর মানটা দেওয়া আছে, গুণ করে দাও। দেখো পিপি এবং পিএস এর মান সমান থাকে। তাহলে এই চারটা জিনিসের মান বের করে তারপর তোমাকে বলতে হবে যে বিপি আর বিএস, যেহেতু বিপি নট ইকুয়াল টু বিএস, আইপি নট ইকুয়াল টু আইএস, অর্থাৎ ভোল্টেজ তাহলে পরিবর্তন হয়, প্রবাহ মাত্রা পরিবর্তন হয়, কিন্তু পিপি সমান পিএস, অর্থাৎ মুখ্যকুণ্ডলীর ক্ষমতা এবং গৌণকুণ্ডলীর ক্ষমতা সমান। আবার বলি, এটা করার জন্য তোমাকে ভোল্টেজ দুইটা বের করতে হবে, প্রবাহ মাত্রা দুইটা বের করতে হবে, দুইটার ক্ষমতা বের করতে হবে। তাহলে তুমি পেয়ে যাবে ভোল্টেজ চেঞ্জ হয়, প্রবাহ মাত্রাও চেঞ্জ হয়, কিন্তু ক্ষমতা একই থাকে। করতে পেরেছো কিনা চেষ্টা করো নিজেরা, আর অবশ্যই খাতা কলম নিয়ে বসে অঙ্কগুলো করবে। আর যদি সাথে সাথে না করতে পারো, তাহলে ভিডিওটাকে একটু থামিয়ে দিয়ে নিজের অঙ্কটা করে তারপরে সামনে অগ্রসর হও, তাহলেও হবে। কারণ এটা তোমাকে তো আর একবারই নিতে হবে এমনটা না, তুমি অঙ্কটা তুলে করা শুরু করো, করার পরে এরপরে গিয়ে সামনে উত্তরটা তো আমি দিয়ে দিয়েছি, সেখানে মিলিয়ে নাও, তাহলে অন্তপক্ষে নিজেকে যাচাই করতে পারবে যে হ্যাঁ আসলে আমার এই চ্যাপ্টারে প্র্যাকটিস হয়েছে কিনা। আর আমাকে তো ভিডিও করতেছি, যার কারণে আমাকে তো একবার উত্তরগুলো বলে দিই, যার জন্য আমিও তো একটু ফাস্ট করে যাচ্ছি। তোমরা একটু থামিয়ে দিয়ে ভিডিওটাকে করবে, তারপর আবার সামনে অগ্রসর হবে, এভাবে করবে। পরের কোশ্চেনটা দেখো, ঘ নম্বর, যন্ত্রটি যে হারে ভোল্টেজ বৃদ্ধি করে ঠিক একই হারে প্রবাহ মাত্রা হ্রাস করে কিনা। তার মানে ভোল্টেজ দুইটা বের করতে হবে, তাদের অনুপাত করতে হবে, এবং প্রবাহ মাত্রা দুইটা বের করতে হবে এবং তাদের অনুপাত করতে হবে, এবং দেখাতে হবে ভোল্টেজ যদি যতখানি বাড়ে, অর্থাৎ ভোল্টেজ দ্বিগুণ করলে প্রবাহ মাত্রা দ্বিগুণ হারে কমে যায় বা অর্ধেক হয়ে যায়। ভোল্টেজ যে হারে বাড়ায় প্রবাহ মাত্রা সেই হারে কমায়, তার মানে দুইটা ভোল্টেজ জানতে হবে, দুইটা প্রবাহ মাত্রা জানতে হবে, মূল কথা হলো এটা। তাহলে দুইটা ভোল্টেজ, একটা ভোল্টেজ দেওয়া আছে, একটা তো বের করবে, একটা প্রবাহ মাত্রা দেওয়া আছে, একটা প্রবাহ মাত্রা বের করবে। এই চারটা জিনিস তোমাকে জানতে হবে এই কোশ্চেন উত্তরটা দেওয়ার জন্য। এখন দেখো ক নম্বরে আসি। খেয়াল করো,
তাহলে কোশ্চেনটা কি, বিপি বাই বিএস ইকুয়াল টু কি, এনপি বাই এনএস। এখান থেকে আমরা মানগুলো বের করি। বিপি এর মানটা আমার কত 220, বিএস এর মানটা কত, এটা তো বেরই করবো ক নম্বরে, এনপি বাই এনএস। এখানে তো পাক সংখ্যার অনুপাত দেওয়া ছিল, এজন্য ধরে নিয়েছো। এটা যদি এক্স কাটা দাও, 220কে 9 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করলে 990 হয়। এরপরে যেটা বলেছিলাম যে ভোল্টেজ একই হারে ভোল্টেজও পরিবর্তন হয়, প্রবাহ মাত্রাও পরিবর্তন হয়, কিন্তু ক্ষমতা অপরিবর্তিত থাকে। তার মানে দুইটা ভোল্টেজ, দুইটা প্রবাহ মাত্রা, দুইটা ক্ষমতা বের করতে হয়। তাহলে ভোল্টেজ যদি বের করি, একটা ভোল্টেজ বিপি 220, বিএস এর মান বের করি, এনপি এটা উদ্দীপক থেকে করতে বলেছে 10 50। তাহলে বের করো 250কে 50 দিয়ে গুণ করো, 10 দিয়ে ভাগ করো, 1100 ভোল্ট পাবে। এখন আর বিপি এর মান তো দেয় আছে। এরপরে প্রবাহমাত্রা বের করতে হবে, এনপি বাই এনএস, আইএস বাই আইপি, কারণ প্রবাহমাত্রার সাথে পাক সংখ্যার সম্পর্ক বা যে কোনোটার সম্পর্ক বিপরীত। এনপি এর মান 10, এনএস এর মান হলো 50, তোমার আইএস এর মান দেওয়া আছে কোশ্চেনে 5, এখান থেকে আইপি বের করবে। তাহলে 50 গুণন 5 ভাগ হলো গিয়ে কি 10, তাহলে তোমার আইপি এর মান হলো কত 25 এম্পিয়ার। তাহলে কথাটা কি, বিপি এর মান আমার 220, বিএস এর মান 1100। তাহলে ভোল্টেজ পরিবর্তন হয়ে যায় বা ভোল্টেজ একই থাকে না। প্রবাহমাত্রা ছিল 5, হয়ে গেছে 25, 25 থেকে 5 হয়ে গেছে, মানে প্রবাহমাত্রাও চেঞ্জ হয়ে যায়। তাহলে ভোল্টেজও চেঞ্জ হয়, প্রবাহমাত্রাও চেঞ্জ হয়। এরপরে বলেছি কি ক্ষমতা একই থাকে। তাহলে ক্ষমতা কি, পিপি ইকুয়াল টু ভিপি আইপি। বিপি এর মান বের করেছো, আইপি এর মানও বের করেছো, গুণ করে দাও। এই হলো মুখ্য কুণ্ডলীর ক্ষমতা। নিশ্চয়ই তোমাদের সাথে মিলেছে। গৌণকুণ্ডলীর ক্ষমতা বিএস ইকুয়াল আইএস। বিএস এর মান 1100, আইএস এর মান 5, গুণ করো, এটাও 5500। এটা তো সমান থাকবেই, এটা সূত্র বা নিয়ম। তাহলে কি হলো আমার, বিপি সমান বিপি আর বিএস নট ইকুয়াল টু বিএস, অর্থাৎ বিপি আর বিএস সমান না, আইপি আর আইএসও সমান না, কিন্তু পিপি আর পিএস কি সমান। তার মানে ভোল্টেজ এবং প্রবাহমাত্রা চেঞ্জ হয়, কিন্তু ক্ষমতা চেঞ্জ হয় না। এই কোশ্চেনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার ওকে, আশা করি বুঝতে পেরেছো। না এরপরও যদি কোনো কনফিউশন থাকে ভিডিওটা রিপিট করে দেখো, এরপরও সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে যেটা হলো যে ভোল্টেজ যে হারে বাড়ায় প্রবাহমাত্রা সেই হারে কমায়, তার মানে দুইটা ভোল্টেজ বের করতে হবে, দুইটা প্রবাহমাত্রা বের করতে হবে, তারপর অনুপাত করবে। আমি এখানে পুরো অঙ্কটা করে দিয়েছি। এখন যদি বলা আগের অঙ্ক করেছে না, এতগুলো অঙ্ক তার পরীক্ষা থাকে না। এরকম অঙ্কটা থাকলে তোমাকে এভাবে মনে রাখবে যে ভোল্টেজ পরিবর্তন করে, যে হারে পরিবর্তন করে প্রবাহমাত্রা ওই হারে কমায়। তার মানে ভোল্টেজ হলো দুইটা, প্রবাহমাত্রা হলো দুইটা, একটা মুখ্য একটা গৌণী। তবে দুইটা ভোল্টেজ জানতে হবে, দুইটা প্রবাহমাত্রা জানতে হবে, এভাবে তুমি হিসাব করো। এরপরে ভোল্টেজ আমার তো এগুলো বের করেছে, এগুলো ব্যাখ্যা আগেই বলেছে, এগুলো বলবো না। তাহলে বিএস 1100, প্রবাহমাত্রাও বের করতে হবে দুইটা, একটা দেয়া আছে একটা দেয়া নাই, আইপি এর মান আগেও বের করেছো। সেই সিস্টেমটা আমি পুরো অঙ্কটা করা দেখিয়েছি যে কিভাবে তুমি পরীক্ষা আসলে করবে। এখন তোমাকে অনুপাত করতে বলেছে যে এই ভোল্টেজ যে হারে বাড়ায় প্রবাহমাত্রা তো ওই হারে কমায়। তাহলে ভোল্টেজ বিপি অনুপাত বিএস, বিপি এর মান 220, বিএস এর মান 1100, এটাকে ভাগ করো 220 দিয়ে, হবে 1/5। অর্থাৎ ভোল্টেজ 1 থেকে 5 হয়, তাহলে ভোল্টেজ কয় গুণ বাড়ায়, 5 গুণ বাড়ায়। এখন আমাকে বলছে প্রবাহমাত্রা ঠিক ওই হারে কমে, তাহলে প্রবাহমাত্রা 5 গুণ কমে যাবে। 5 গুণ কমে যাবে মানে কি 1/5 এই টাইপের হবে। এখন আইপি অনুপাত আইএস, আইপি এর মান হলো 25, আইএস এর মান কত 5, তাহলে 5 দিয়ে যদি ভাগ করো 5/1, তার মানে ভোল্টেজ 1 থেকে 5 হয়, ভোল্টেজ 5 গুণ বাড়ায়, প্রবাহমাত্রা 5 থেকে 1 হয়, মানে কি 5 গুণ কমে যায়। তার মানে ভোল্টেজ যে হারে বাড়ায় প্রবাহমাত্রা সেই হারে কি হ্রাস করে। ভোল্টেজ 5 গুণ বৃদ্ধি করে এবং প্রবাহমাত্রা 5 গুণ হ্রাস করে। তার মানে কোশ্চেনে যেটা বলেছে ভোল্টেজ যে হারে বাড়ায় প্রবাহমাত্রা সেই হারে কমায়, এটা কথাটা ঠিক। তাহলে এভাবে যখন তোমাকে ভোল্টেজ বৃদ্ধি প্রবাহমাত্রা হ্রাসের অনুপাত সমান বা এরকম কিছু বলে, তখন তোমাকে হিসাব করতে হয় ট্রান্সফরমারে ডাবল ডাবল থাকে, ভোল্টেজ দুইটা থাকে, প্রবাহমাত্রা দুইটা থাকে, ক্ষমতাও দুইটা থাকে। তখন ওই রকমের হিসাব করে ভোল্টেজ দুইটা বের করবে, প্রবাহমাত্রা দুইটা বের করবে, তারপর অনুপাত করে দেখাবে যে এটা, আর এটা অবশ্যই ঠিক থাকবে, যেহেতু সূত্রই বা এটা নিয়ম এভাবেই হয়। ভোল্টেজ যে হারে বাড়ায় প্রবাহমাত্রা ওই হারেই কমিয়ে দেয়, যার কারণে ক্ষমতা একই থাকে। লাস্ট কেটি কোশ্চেনটা 5 নম্বর। দেখো দুইটা ট্রান্সফরমার দেওয়া আছে, চিত্রগুলো হয়তো স্পষ্ট এখানে আসে না, তোমাদের মোবাইলে আমি দেখাবো কীভাবে, এখানে স্পষ্ট আসে না। যাই হোক, এটা কিসের জন্য করা, মাল্টিমিডিয়া ক্লাসের জন্য করা, সেখান থেকে একটু কালো কালো আসে তোমাদের এখানে। যাই হোক, একটা ট্রান্সফরমার, একটা ট্রান্সফরমার, এটা হলো এ ট্রান্সফরমার, এটা হলো বি ট্রান্সফরমার। দুইটা ট্রান্সফরমার দেওয়া আছে। এ ট্রান্সফরমারের এলিমেন্টগুলো এখানে পুরোটা দেখো দেওয়া আছে, বি ট্রান্সফরমারের এলিমেন্টগুলো দেওয়া আছে। এই কোশ্চেনটা দেখো, বলেছি এর ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর প্রবাহমাত্রা বের করো। এর ট্রান্সফরমারের গৌণকুণ্ডলীর প্রবাহমাত্রা যদি বের করো, তাহলে এখানে দেখো এর ট্রান্সফরমারে কি পাক সংখ্যা দুইটা দেওয়া আছে, ভোল্টেজ তো দেওয়া নেই, পাক সংখ্যা দুইটা দেওয়া আছে, তার মানে পাক সংখ্যা দিয়েই তোমাকে প্রবাহমাত্রা বের করতে হবে।
আর প্রবাহ মাত্রার সাথে তো পাক সংখ্যা বা পোল ভোল্টেজ দুইটারই সম্পর্ক কি উল্টো, তাহলে NP/NS সমান IS/IP প্রবাহ মাত্রা বের করো। প্রথম ট্রান্সফরমার বা এই ট্রান্সফরমারের ক্ষেত্রে NP/NS ইকুয়াল টু IS/IP। NP/NS দেওয়া আছে, IP দেওয়া আছে, IS বের করো। খুব সহজ একটা অঙ্ক, নিজেরা করে ফেলো। ওকে, পরের কোশ্চেনটা যেটা বলেছি, উদ্দীপকের কোনটি বসতবাড়িতে ব্যবহার উপযোগী হবে? কোন ট্রান্সফরমারটা বসতবাড়ি ব্যবহারের উপযোগী? আমরা জানি বসতবাড়িতে আমাদের ভোল্টেজ লাগে কত, 220 ভোল্ট। তার মানে এই দুইটা ট্রান্সফরমারের ভিতরে যেটা 220 ভোল্ট দেয়, মানে কোনো কুণ্ডলীর ভোল্টেজ যেটা 220 ভোল্ট হয়, সেই ট্রান্সফরমারটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করব। আর যেটার গৌণকুণ্ডলীতে ভোল্টেজ 220 ভোল্ট হয় না, সেটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করি না। তাহলে এ আর বি ট্রান্সফরমারের দুইটারই মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেখো দেয়া আছে কত, 440 ভোল্টের সাথে যুক্ত। যে ট্রান্সফরমারটা আমাকে গৌণকুণ্ডলীতে 220 ভোল্ট দেয় বা বিএস এর মান 220 ভোল্ট হবে যেটার ক্ষেত্রে, সেইটাই আমরা বাসা বাড়িতে ব্যবহার করি। তাহলে আমাকে এই ট্রান্সফরমারের ক্ষেত্রে বিএস বের করতে হবে। তাহলে BP/BS ইকুয়াল টু NP/NS, BP/BS ইকুয়াল টু NP/NS। এর ট্রান্সফরমারের ক্ষেত্রে বিএস এর মান বের করো। BP/BS ইকুয়াল টু NP/NS, এই সূত্র দিয়ে এর ট্রান্সফরমারের ক্ষেত্রে বিএস এর মান বের করো। ঠিক একইভাবে বি ট্রান্সফরমারের ক্ষেত্রে BP/BS ইকুয়াল টু NP/NS, এই সূত্র দিয়ে বি ট্রান্সফরমারের ক্ষেত্রে বিএস এর মান বের করো। তারপরে দেখো কোন ট্রান্সফরমারটা গৌণকুণ্ডলীর ভোল্টেজ বা বিএস এর মান 220 ভোল্ট হয়, সেটা আমরা বাসা বাড়িতে ব্যবহার করব। আর এখনও যারা কমেন্ট বক্সে নাম লিখো নেই, বারবার বলতেছি তোমরা অবশ্যই এখানে নাম এবং রোটা লিখে দিবে, কারণ আমাকে এটা টিচারের কাছে বা বিপির কাছে পাঠাতে হবে, এটা জানো তোমরা, যার কারণে অবশ্যই লিখে দিবে। আর যে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে লিখে দাও। কোনো কোশ্চেন থাকুক বা কোনো বিষয়ে, যে কোনো বিষয় যদি জানতে চাও, বিশেষ করে আমি ফিজিক্সের কোনো বিষয় যদি জানতে চাও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে এখন আসি, প্রথম কোশ্চেনটা NP/NS সমান IS/IP। IS এর মান বের করবে, IP এর মান 6 দেওয়া ছিল, 30/10 আর গুণ করলে এটা 18 এম্পিয়ার হয়। দেখো মিলেছে কিনা তোমাদের সাথে, অবশ্যই মেলার কথা। এতক্ষণ যে অঙ্কগুলো করালাম যদি করে থাকো, এখন এটা পারার কথা। 5 এই ট্রান্সফরমারের ক্ষেত্রে বললাম যে এটা বিএস এর মান 220 ভোল্ট হবে, সেটা বাসা বাড়িতে ব্যবহার করবে। তাহলে BP/BS ইকুয়াল টু NP/NS। এখানে BP এর মান 240, বিএস বের করবে, NP এর মান 30, NS এর মান কত 10। আর যদি গুণ করো 440 গুণন 10 ভাগ 30, তার মানে 146.67। 146.67, এটা আমাদের বাসা বাড়িতে ব্যবহার করা যায় না, কারণ বাসা বাড়িতে 220 ভোল্ট দরকার। এখন বি ট্রান্সফরমারের ক্ষেত্রে বের করি BP/BS ইকুয়াল টু NP/NS। তাহলে BP এর মান 500, বিএস এর মান কত বের করব, NP এর মান কত 60, NS এর মান কত 30। এটা যদি ক্যালকুলেশন করো কত হবে, 220 ভোল্ট। তার মানে বি ট্রান্সফরমারে 220 ভোল্ট দেখে বি ট্রান্সফরমারটা ব্যবহার করা যায়। আসলে এখানে উদ্দীপকে এটা একটু খেয়াল